নির্বাচনের নামে ভেলকিবাজি এবং সর্বশেষ জানাবো দেশকে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলছেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের নামে ভেলকিবাজি। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একান্ত প্রয়োজন, কিন্তু বর্তমান সরকার সেই নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। বিরোধী দলের প্রধান নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে, তার ছেলে তথা দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। গ্রেফতারি এড়াতে তিনি লন্ডনে থাকেন, দেশে ফেরেন না। এই কারণে দশম জাতীয় নির্বাচন বয়কট করেছিল বিএনপি সহ বিরোধী দলগুলি। ফলে সংসদ একেবারে বিরোধী দল শূন্য। এরপর জাতীয় নির্বাচনে এক মামলায় বিরোধী দল প্রধানকে গ্রেপ্তার দেখিয়ে বর্তমান সরকারের অধীনেই প্রহসনমূলক নির্বাচন দেওয়া হয়। সরকারি দলের তাণ্ডবে রাজপথেও সেভাবে গত 5 বছরে কোনো কার্যকরী আন্দোলন করতে পারেনি বিরোধীরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় প্রায় নিশ্চিত ছিল, কিন্তু যে অস্বাভাবিক মার্জিনে জয়লাভ করে শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে, তা কার্যত বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কোনো মতেই এ ধরনের নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে পারে না। জনসংখ্যার নিরিখে বিশ্বে 8ম স্থানে থাকা বাংলাদেশের ইতিহাসে অবশ্য নির্বাচনের জালিয়াতির অভিযোগ নতুন নয়, কিন্তু এই পর্যায়ে অনিয়ম এর আগে কখনো হয়নি বলেই দাবি করছেন বিরোধীরা। আন্তর্জাতিক মহলের একাংশ সেই দাবির সঙ্গে সহমত। সংবাদ মাধ্যমে, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের আশঙ্কা, গণতান্ত্রিক পদ্ধতির প্রতি এই নির্বাচনের ফলাফল যে বিপুল সংশয়ের জন্ম দিয়েছে, তা আগামী কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে সংসদ বহির্ভূত নানা অনভিপ্রেত বাক বদলের সম্ভাবনাকে উস্কে দিতে পারে। প্রসঙ্গত 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার মাত্র 2 বছর পর 1973 সালে নির্বাচনকে কেন্দ্র করেও বড় মাত্রায় অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই নির্বাচনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। 1975 সালে খুন হন শেখ মুজিবুর রহমান। তারপর অল্প সময়ের মধ্যে একাধিকবার ক্ষমতার হাত বদল, অভ্যুত্থানের প্রচেষ্টা, সেনার শাসন, এরশাদের স্বৈরাচার দেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে 1975 সালের পর দীর্ঘ 21 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। এবার আসা যাক নির্বাচনের নামে যে ভেলকিবাজি বা প্রহসন দেখেছে এদেশের জনগণ সে প্রসঙ্গে। বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যার প্রায় 96% আসন দখল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট। তাদের প্রাপ্ত আসন সংখ্যা 288। এর মধ্যে আওয়ামী লীগ জয়ী হয়েছে 255টি আসনে। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে 22টি আসন, আর বিরোধীদের প্রাপ্ত আসনের সংখ্যা মাত্র 7। বিএনপি 5টি এবং তাদের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার আইনমন্ত্রী ও বাংলাদেশের সংবিধানের রূপকার ডক্টর কামাল হোসেনের দল গণফোরাম পেয়েছে 2টি আসন। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রায় শতাধিক কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীরা এমন অস্বাভাবিক ব্যবধানেই জয়ী হয়েছেন। মোট ভোটের 90% বেশি তাদের ঝুলিতে গিয়েছে। খুলনার একটি কেন্দ্রে দেখা গিয়েছে মোট ভোটার সংখ্যার চেয়ে প্রায় 22,500 বেশি ভোট পড়েছে। এবারের নির্বাচনের প্রাক্কালে বিরোধীরা বারবার দলীয় সরকারের পরিবর্তে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল, কিন্তু তা মানা হয়নি। তাদের অভিযোগ, অধিকাংশ আসনে আগের রাতেই ভোট কেন্দ্র দখল করে নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাতেই নৌকা প্রতীকে ছাপ মেরে 1/3 ব্যালট বাক্সে ভরে ফেলা হয়। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ওই কেন্দ্রগুলিতে 6টা থেকে বুথ দখল হয়ে যায়। জাতীয় ঐক্যফ্রন্ট এবং কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন গণতান্ত্রিক বাম জোটের অভিযোগ, অধিকাংশ কেন্দ্রেই তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। বহু জায়গায় প্রার্থী নিজেও ভোট দিতে পারেননি। চট্টগ্রামে বাম জোটের গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী নিজের ভোটটিও পাননি, তার প্রাপ্ত ভোট 0। একই অভিযোগ, সর্বত্র আওয়ামী লীগের কর্মীদের সামনে ব্যালটে ছাপ দিতে বাধ্য হয়েছেন ভোটারেরা। বিরোধী ভোটারদের বুথ কেন্দ্রের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। বারবার বিরোধী দলের আহ্বান সত্ত্বেও আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেনি এবং এতে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো।
কেননা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সংকটে পড়লে তার শাসক দলের জন্যই সবচেয়ে বিপজ্জনক। মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা কু বা অভ্যুত্থানের দিকে যেতে পারে। এদেশে আগেও এমন হয়েছে। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে তা মোকাবেলা করার ক্ষমতা সরকারের থাকবে না। দেশকে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক দাবি করে বিরোধী দল বিএনপি বলছে, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি। শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ভারতের সাথে করার সমঝোতা চুক্তির বিষয়গুলো প্রকাশের দাবি জানিয়ে দলটি বলেছে, এর বিরুদ্ধে দেশের মানুষের মাঝে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চুক্তি ও সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। দলটি বলছে, ভারতের সাথে যে 7টি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। এই চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করছে বিএনপি। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু বলে বর্ণনা করে দলটি বলছে, বাংলাদেশ ভূখণ্ডকে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চায় বলেই রেল ট্রানজিট নিয়েছে ভারত। যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। গত প্রায় 1.5 দশক ধরে তিস্তা চুক্তি না হওয়াকেও বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবেই দেখছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করেছে, তিস্তাকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত 22 জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব সমঝোতা হয়েছে তার মধ্যে একটি ছিল রেল ট্রানজিট সংক্রান্ত। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ির সীমান্ত দিয়ে ভারতে যাবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন চলবে বলেও সফর শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। রবিবারের সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করেছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এই ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই দাবিকেও প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব মিস্টার আলমগীর। তিনি বলেছেন, একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না, এতে বাংলাদেশের কোনো লাভও হবে না। সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো লাভ হবে না, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দাবি করেন এই রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? বিএনপি বলছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞদের বক্তব্যের উদাহরণ টেনে এই সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা হবে বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এই ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনেও তার কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনার ভারত সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে 2 সরকার প্রধানের বৈঠকে। রবিবারের সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছেন। তাদের বক্তব্য, তিস্তা চুক্তি এই সফরের এজেন্ডাতেই স্থান পায়নি।
বিএনপি মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, গত 14 বছরে তিস্তা শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখনও এটি রয়ে গেছে রুদ্ধকক্ষের দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্তরে। সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকোচুরি খেলছে বলে দাবি করে মিস্টার আলমগীর এবং আরও বলেন, যাদের বিমাতার সুলভ আচরণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা হবে সাংঘর্ষিক ও আত্মঘাতী। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের সমর্থন আদায়ের দুর্বিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।